92 বার তারিখ পরিবর্তন করেও রিজার্ভ চুরির অভিযোগপত্র জমা দিতে পারেনি সিআইডি। রহস্য উদ্ঘাটনে কেন্দ্রীয় ব্যাংকের অসহযোগিতার অভিযোগ, হ্যাকারদের সহযোগিতার ইঙ্গিত। ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে শসা বেগুনের দামে উত্তাপ। রমজানে লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ, সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা, কমেছে মুরগির দাম। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে বৈদেশিক ঋণের অর্থচার কমেছে 32.39%। 3.25% কমেছে প্রতিশ্রুতি। ঋণ ছাড়ে রাশিয়া এগিয়ে থাকলেও প্রতিশ্রুতিতে এডিবি। রাজনীতি ঈদ কেনাকাটায় ভিড়, পাইকারিতে জমজমাট নরসিংদীর শেখেরচর বাবুরহাট। 200 কোটি টাকার বিক্রির লক্ষ্য নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের। এবং এআইয়ের প্রভাবে ব্যবসা হারানোর শঙ্কা লন্ডন স্টক এক্সচেঞ্জের। আগামী 1 বছরে প্রায় $4 বিলিয়ন শেয়ার পুনরায় কেনার ঘোষণা। লভ্যাংশ বাড়ানো হলেও 15%। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পেরিয়েছে 10 বছর। 92 বার তারিখ পরিবর্তন করেও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি সিআইডি। সাবেক তদন্তকারী কর্মকর্তা জানান, তথ্য উদ্ঘাটনে নানাভাবে অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক তদন্তে আলামত নষ্ট এবং হ্যাকারদের প্রত্যক্ষ সহযোগিতার ইঙ্গিত মেলে বলেও জানান তিনি। অর্থনীতিবিদরা মনে করেন, স্পর্শকাতর এই মামলার বিষয়ে আরও আগেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। অতি গোপনীয় কোড হ্যাকিংয়ের মাধ্যমে 2016 সালের 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে চুরি করা হয় বাংলাদেশের রিজার্ভ। 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরির 1.5 মাস পর হয় মামলা, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও এখনও অভিযোগপত্র দিতে পারেনি সিআইডি। টানা 16 বছর আওয়ামী লীগ শাসনামলের মধ্যভাগে এ ঘটনার কুল কিনারা হয়নি পরের 8 বছরেও। 24-এ সরকার পতনের পর ডক্টর ইউনূস আমলের পৌনে 2 বছরেও আলোচনায় আসেনি রিজার্ভ চুরির মামলার। এ অবস্থায় জাতির কাছে সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেন এই অর্থনীতিবিদ। ফরাসুদ্দিন সাহেবের যে কমিটি, উনি একটা রিপোর্ট দিয়েছেন, পরবর্তীতে এটার ফলো আপ এবং রিপোর্টটা যাই হোক, এটা তো তখনও প্রকাশ হয় নাই। ইন্টারিম গভর্নমেন্টে অনেক কিছু করছে বিয়ন্ড দেয়ার জুরিডিকশন। এটা তো জুরিডিকশনের ভিতরে, এটা কন্টিনিউড কেস, তো সেটার ব্যাপারে তো তাদের কোনো স্টেটমেন্ট শোনা যায় নাই। রিজার্ভ চুরির পর মামলা করতে বিলম্ব, তথ্য গোপন রাখা, বিদেশি সংস্থাকে এনে পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা সহ নানা অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। এমনটা জানিয়ে সিআইডি তৎকালীন এই কর্মকর্তা জানান, বিশেষজ্ঞের প্রত্যক্ষ সহযোগিতায় অনিরাপদ করা হয় সুইফট সার্ভার। একটা সার্ভার বা 3-4টা কম্পিউটারে কাজটা করা হতো। এই 3-4টা কম্পিউটার এবং সার্ভারটা সারা দুনিয়া থেকে, মানে আমরা পাবলিকলি ইন্টারনেট বলতে যেটা বলি বা বুঝি, সেটা থেকে টোটালি বিযুক্ত একটা কাজী চায়না, উত্তর কোরিয়া, আমেরিকা, জাপান, বেলজিয়াম, ভারত, কোনো জায়গা থেকে আসলে তো সুযোগ নেই। পাশের রুম থেকেও সুযোগ নেই এটা করার। কার সহায়তা করেছে সেটাও আমরা চিহ্নিত করেছি, এবং তার যে গ্রস একটা আছে সেটাও আমরা চিহ্নিত করেছি। তো যাই হোক, যখন তারা এবং এরা কিন্তু একটা লেমেন না, যারা কাজটা করেছেন তারা কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ এবং ওয়েল পেড বিশেষজ্ঞ মানুষ। তারা এইটাই তার কাজ, এই কম্পিউটার সুরক্ষা দেওয়া। 2024 সালে সিআইডির প্রতিবেদনে উঠে আসে রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের 12 কর্তার নাম। সুইফট সার্ভার সংবেদনশীল ব্যবস্থা হলেও তৎকালীন গভর্নর আতিউর রহমান সুইফটের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেন ব্যবস্থা আরটিজিএস এর সংযোগ দেওয়ার অনুমোদন দেন এবং বাস্তবায়ন নিশ্চিত করেন। তদন্ত খতিয়ানেও উঠে আসে চুরি করা অর্থে সুবিধাভোগী সুইফট সার্ভার সংযুক্ত সহ ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। যখন এই প্রশ্নটা এসেছে, কেন আপনি সুযোগটা করে দিলেন এই সিস্টেমটা, সুরক্ষিত সিস্টেমকে অরক্ষিত করার, তখন তারা একটা অজুহাত নিয়েছে। অজুহাতটা আমাদের কাছে কনভিন্সিং মনে হয়নি। সেটা দিয়ে দেওয়া যায়, অ্যারেস্টও করা যায়, কিন্তু একটা বড় ইস্যু এসেই যাবে যে ভুল করে ফেলেছে। একটু মানুষ ভুল করে না, করে ফেলেছে। এটার জন্য তাকে মানি লন্ডারিং আইন বা এরকম টাকা চুরি, এটা বোধহয় ঠিক বেশি হয়ে যাচ্ছে কিনা। রিজার্ভ চুরি অতি গুরুত্বপূর্ণ হলেও পরবর্তী 3 বছরে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বোর্ড মিটিংয়ে আলোচনায় আনেনি তৎকালীন পর্ষদ। এছাড়া অপরাধ কার্যক্রম 5টি দেশে সংযুক্ত থাকায় একাধিক তদন্তে অনেকটাই উদাসীন ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলো। বোর্ডে 3.5 বছরের মতন ছিলাম,
ওই সময় আর এগুলো নিয়ে কিন্তু আলাপ হয় নাই এবং এজেন্ডা না আসলে তো ইউ ক্যানট। উদ্যোগের যদি গ্যাপ থাকে তাহলেও কিন্তু আবার একটা সমস্যা হয়। এই গ্যাপটা ছিল, বাস্তবিক অর্থেই ছিল। এখন এটার একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে, আবার তাদের নিজস্ব কিছু অবহেলা তো ছিলই, এটা তো নিশ্চিত। তো সেই অবহেলাটা আরও বেশি প্রকাশ পেয়ে যাওয়ার যেতে পারে, সেরকম পারফরমেন্সের কারণেও হতে পারে। এটা সত্যি যে ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক বা BFIU সহ আর কনসার্ন এজেন্সিগুলো যেই লেভেলের উদ্যম নিয়ে কাজটা করা উচিত ছিল, এটা আমরা সিআইডির পক্ষ থেকে খুবই অল্প কোঅপারেশন পেয়েছি। এটা ভদ্রতা করে আমি বললাম। 2024 সালের সেপ্টেম্বরে একপাক্ষিক অর্থচুরি মামলায় ফিলিপিন্সের RCBC ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্তের নির্দেশ দেন ঢাকার একটি বিশেষ আদালত, কিন্তু আশানুরূপ বার্তা নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। মামলাটা এখন বাংলাদেশ এবং ফিলিপাইনে চলমান আছে। মামলাটির অভিযোগপত্র দাখিলের জন্য সবশেষ 18 ফেব্রুয়ারি দিন ধার্য থাকলেও 92 বার পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 9 এপ্রিল। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সুরাহাহীনতার প্রতিবেদন দেখলাম। নতুন সরকার, নতুন গভর্নর, কোন দিকে গেলে মিলতে পারে অর্থনীতির কাঙ্ক্ষিত সুফল? এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার M.A. মাসুম। জনাব M.A. মাসুম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ একটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে একটা প্রতিবেদন দেখছিলাম। সেখানে দেখলাম যে অন্য সব মামলার মতো এই মামলার চার্জশিট দেওয়ার ক্ষেত্রে 92 বার পিছিয়েছে। এ নিয়ে আসলে আপনার কি মতামত? আসলে এটা খুবই দুঃখজনক, কারণ যখন এই মামলা কিন্তু হয়েছে দুটো মামলা। একটি মামলা বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো ক্রিমিনাল মামলা, আর যেটা নিউ ইয়র্কে হয়েছে সেটা হলো আপনার সিভিল ম্যাটার। তো বাংলাদেশে আপনার প্রায় 1.5 মাস চলে যাওয়ার পরে তারপর এই মামলাটা ফাইল হয়, এবং সেই ফাইল হওয়া থেকে এফআইআর হওয়ার পর থেকে যে ইনভেস্টিগেশন টাইমে আপনার অ্যাকচুয়ালি এই ফেব্রুয়ারিটা যদি আপনি ধরেন তাহলে 93 টাইমস, এবং অ্যাকচুয়ালি 10 ইয়ার্স পার হয়ে গেল, অথচ এই পর্যন্ত তারা এই চার্জশিট দিতে পারেনি। তাহলে চার্জশিট দিতে পারেনি কারণ এখানে অবশ্যই যারা বাংলাদেশ ব্যাংকের হাই অফিসিয়াল বা বাংলাদেশ ব্যাংকে এখনো যারা আপনার এমপ্লয়মেন্টে আছে, এদের মধ্যেই অনেকে ইনভলভ আছে, যার জন্য এই ইয়েটা কিন্তু এখন পর্যন্ত সুরাহা করা হয়নি। কারণ এটা কিন্তু আপনার চার্জশিট কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু তারা চার্জশিট দিয়ে দিতে পারতো। বাট দেখা গিয়েছে যেটা পরবর্তীতে অনেক ধরনের এভিডেন্স বা যেই ধরনের রেলিভেন্ট ডকুমেন্ট সেগুলি কিন্তু রিমুভ করার একটা প্রচেষ্টা হয়েছে। তার মানে হলো এইটা বাংলাদেশ ব্যাংক স্বয়ং এটাকে কিন্তু পিছানো, বা বাংলাদেশ ব্যাংকের সাথে যদি আমি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং FID কেও আমি এখানে ইনভলভ করতে পারি, যে তাদের যে একটা সহযোগিতা বা এটাকে তড়িৎ করার জন্য যেই প্রচেষ্টা থাকা উচিত ছিল, সেটা আমার মনে হয় মিসিং। এবং এটার সাথে সাথে যদি আপনি দেখেন যে USA তে যে মামলাটা ফাইল করা হয়, সেটাও কিন্তু প্রায় 3 ইয়ার্স আফটার ফাইল করা হয়েছে, এবং সেটাও প্রথমে কিন্তু রং ফোরামে ফাইল করা হয়েছিল, এরপরে কিন্তু রাইট ফোরামে আসছে। কিন্তু এখন যেটা হলো একটা কিন্তু ভালো একটা স্টেজে আমরা আসছি, সেটা হলো যে একটা মিডিয়েশনের প্রপোজাল আসছে, যেটা সিঙ্গাপুরে যে বাংলাদেশ ব্যাংক এবং RCBC এদেরকে একটা সেটেলমেন্টের পর্যন্ত একটা কিন্তু ওই যে আপনার আমরা আউটসাইড এখন কোর্ট যদি একটু সেটেলমেন্টের জানতে চাই যে ফেডারেল ব্যাংক থেকে RCBC ব্যাংকে স্থানান্তর করা 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্ত করে দেশের একটি বিশেষ আদালত। এটি আসলে একতরফা কতটা প্রভাব রাখতে পারে টাকা উদ্ধারের ক্ষেত্রে? না, এইটা তো ধরেন একটা জিনিস হলো যে এখানে বাংলাদেশের যে জুরিসডিকশন এবং ফিলিপাইন্স, এখন বাংলাদেশের লোকাল কোর্ট থেকে এটা বলা হয়েছে। এখন আমাদের সাথে ফিলিপাইন্সে যদি বাইলেটারাল এগ্রিমেন্ট থাকে বা যদি কনভেনশনারি আমরা যদি সাইনেটরি হই, সেই স্তরে সেটা হলো বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের যে কোর্টের যে স্পেসিফিক অর্গানাইজেশন, তাদের যে সেন্ট্রাল ব্যাংক
তাদের যে ল মিনিস্ট্রি, তাদের যে বাণিজ্য মন্ত্রণালয় এবং সমস্ত জায়গায় সেই কমিউনিকেশনগুলি করতে হবে এবং সেই সেন্ট্রাল ব্যাংক থেকে সেইটাকে এক্সিকিউট করার জন্য যত প্রচেষ্টা সেটা বাংলাদেশ ব্যাংকের এন্ড থেকে এবং সেখানে আমাদের যে ধরেন ইয়েতে অ্যাম্বাসেডর যিনি আছেন তারও কিন্তু এই কাজটাকে তড়িৎ করার চেষ্টা করতে হবে এবং সেইটা সাবজেক্ট টু রিকগনিশন অফ দিস ওইখানকার সেই জুরিসডিকশনে। বাট এইটা একটা তাও তো একটা আপনাকে অ্যাডভান্স করে দিয়েছে যে একটা সামনে স্টেপ আসছে, কিন্তু তার চাইতে আমার কাছে যেটা মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট যে এই যে আরবিট্রেশনের যে একটা প্রসেস আসছে, যে আউটসাইড কোর্ট সেটেলমেন্ট যেটা সিঙ্গাপুরে একটা প্রসেস ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, যে আরসিবিসি এবং বাংলাদেশ ব্যাংক বসে এটা একটা সেটেলমেন্টের দিকে যাবে, এখন তো সেইটা কিন্তু আমার মনে হয় একটা বর্তমানে ভালো নতুন সরকার, নতুন গভর্নর, আসলে অর্থনীতি পুনরুদ্ধারে নতুন সরকারের চ্যালেঞ্জ যেটা সেটা উত্তরণের পথ আপনি কিভাবে দেখছেন? আসলে সেটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আমরা দেখেছি যে লাস্ট যে ইন্টারিম গভর্নমেন্টে তখন সকলেরই কিন্তু একটা মোটামুটি পারসেপশন যে ইন্টারিম গভর্নমেন্টে যদি কেউ কাজ করে থাকে তাহলে সেটা এই ফাইন্যান্সিয়াল সেক্টরে, এবং সেটা কিন্তু এক্স গভর্নরই বোধহয় ওইভাবে কাজ করেছে, সেটা একটা ইমেজ কিন্তু ডেভেলপ করা আছে। সেই জায়গায় নতুন গভর্নর যিনি আসবেন ওনার কাছে কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকবে, কারণ আপনি জানেন যে অনেকগুলি পলিসি ম্যাটার ইনভলভ এখানে, এবং স্পেশালি আমাদের যে ইনফ্লেশনটা যেটা 8% অ্যাবভ, যেটাকে টার্গেট নেওয়া হয়েছিল যে 6-এর নিচে নামানো, এবং আমাদের যে ইনভেস্টমেন্টের আপনি জানেন যে যেটা প্রাইভেট ক্রেডিট গ্রোথ প্রায় 6%, সেইটাকে আমাদের একসময় 17-18% ছিল, এবং এইটা যদি আপনি ইনক্রিজ না করেন তাহলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হবে না, আর ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট হবে না, এবং এমপ্লয়মেন্ট না হলে কিন্তু আমাদের জিডিপি গ্রোথ ভালো হবে না। সেই জন্য আপনাকে মানি ফ্লোটাকে বাড়াতে হবে, যেটা আমাদের এক্স গভর্নর আমরা দেখেছিলাম যে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য উনি পলিসি রেটটাকে 10% সেটা কিন্তু রিডিউস করেনি। তো এই গভর্নরকে নতুনভাবে ইনিশিয়েটিভ বা আপনাকে ইনোভেশন নিয়ে আসতে হবে, যেখানে তার হাতে অনেক ধরনের চ্যালেঞ্জ। একটি বড় চ্যালেঞ্জ হলো ম্যাক্রো ইকোনমির যে প্যারামিটারগুলি, স্পেশালি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট যেটা প্লাস রেখে গিয়েছে, এবং আমাদের যে এক্সচেঞ্জ রেটটা স্টেবল আছে এখনো, যেটাকে 30 বিলিয়নের উপরে রিজার্ভ রেখে গিয়েছে, এবং আপনার যে ইনফ্লেশনটা যেটা কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, সেইটার সাথে যে ইন্টারেস্ট রেটটা এখন 14-15 যেটা কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে সেইটাকে নিচে নামিয়ে আনা, এবং আমাদের যে ব্যাংকের একটা অরাজকতা ছিল যেটাকে অনেকগুলি মার্জার এবং অ্যাকুইজিশনের ইস্যু আসতেছিল, সেই মার্জারগুলি উনি কিভাবে হ্যান্ডেল করবে। অনেকগুলি ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছিল প্রপার ভালো রুলস রেগুলেশন এবং প্রপারলি এক্সিকিউট করার জন্য, সেইগুলি উনি কিভাবে হ্যান্ডেল করবে। সাথে সাথে নতুন অনেকগুলি আপনি জানেন যে লিজিং কোম্পানি 35-এর মধ্যে প্রায় 10 থেকে 12টার বাইরে কিন্তু টোটালটাই কিন্তু একেবারে খারাপ অবস্থা। তো এই যে এগুলি যে অ্যাকুইজিশনের কথা চলতেছিল সেইগুলিকে সে কিভাবে হ্যান্ডেল করবে। তার মানে হলো এখানে কিন্তু যেহেতু এই গভর্নর ওনার হাতে অনেক চ্যালেঞ্জ, এবং ওনাকে খুবই স্ট্রংলি এবং স্ট্রিক্টলি এগুলিকে হ্যান্ডেল করতে হবে। সাথে সাথে ওনাকে কিন্তু পলিটিক্যাল সাপোর্ট দিতে হবে 100%। যদি সেইটা না দেয় ওনার পক্ষে কিন্তু এটা ইম্পসিবল হয়ে যাবে এইটা থেকে ওভারকাম করার জন্য। ধন্যবাদ জনাব মাসুম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে কথা বলছিলাম জ্যেষ্ঠ ব্যারিস্টার এম এ মাসুমের সঙ্গে। এবার অন্যান্য প্রসঙ্গ। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ের চেয়ে সুদাসল পরিশোধ বেশি করেছে বাংলাদেশ। বিপরীতে এক বছর আগের তুলনায় গেল জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বৈদেশিক ঋণ ছাড় কমেছে 32.39%। এ সময়ের মধ্যে 3.26% কমেছে ঋণের প্রতিশ্রুতি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মাসিক প্রতিবেদনের তথ্য, ঋণ ছাড়ে রাশিয়া এগিয়ে থাকলেও প্রতিশ্রুতি বেশি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া বৈদেশিক ঋণের অর্থ ছাড়ের চেয়ে ঋণ পরিশোধে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে বাংলাদেশকে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
জুলাই থেকে জানুয়ারি চলতি অর্থবছরের প্রথম 7 মাসে বাংলাদেশকে দেয়া বৈদেশিক ঋণের অর্থছাড় হয়েছে 264 কোটি 16 লাখ ডলার। বিপরীতে এ সময়ে আগের নেয়া ঋণের সুদ ও আসল বাবদ উন্নয়ন সহযোগীদের 267 কোটি 68 লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থছাড়ের তুলনায় পরিশোধের পরিমাণ 3.5 কোটি ডলার বেশি। বছর ব্যবধানে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে 32.39%। গত অর্থ বছর এ সময় ছাড় হয়েছিল 393 কোটি 89 লাখ ডলার, এবার হয়েছে 264 কোটি 16 লাখ ডলার। এ সময়ে গেল অর্থ বছর ঋণ পরিশোধে 241 কোটি 89 লাখ ডলার ব্যয় হলেও এবার হয়েছে 267 কোটি 68 ডলার, অর্থাৎ বছর ব্যবধানে ঋণ পরিশোধ বেড়েছে 10%। প্রতিবেদনে দেখা যায় চলতি অর্থবছরের প্রথম 7 মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন ঋণের প্রতিশ্রুতি কমেছে। জুলাই থেকে জানুয়ারি সময়ে 227 কোটি 41 লাখ ডলারের নতুন প্রতিশ্রুতি মিলেছে, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 3.26% কম। অর্থছাড়ের দিক থেকে শীর্ষে রাশিয়া। এ সময় 57 কোটি 60 লাখ ডলার অর্থছাড় করেছে দেশটি। দ্বিতীয় অবস্থানে থাকা বিশ্বব্যাংক দিয়েছে 55 কোটি 59 লাখ ডলার। 53 কোটি 66 লাখ ডলার অর্থছাড় করে তৃতীয় অবস্থানে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। তবে প্রতিশ্রুতির ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে এডিবি। সংস্থাটি চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে সর্বোচ্চ 126 কোটি 97 লাখ ডলারের ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। 26 কোটি 55 লাখ ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে শসা বেগুনের দামে উত্তাপ। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। এখনো কমেনি। রমজানের আগে যে পণ্যের দাম বেড়েছিল সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তবে রমজানের সালাদ সহ বিভিন্ন খাবারের সঙ্গে যে সকল পণ্য বেশি ব্যবহার হয়, যেমন শসা, বেগুন, লেবু, এই সকল পণ্যের দাম এখনো উচ্চ মূল্যেই বিক্রি হচ্ছে, যার ফলে ভোক্তাদের মধ্যে একটা অস্বস্তি রয়েছে। এবং এই বাড়তি মূল্যের কারণে অনেক ক্ষেত্রেই দোকানিরা বলছেন যে ক্রেতাদের আগ্রহ কমছে এবং পণ্যের বিক্রি কিছুটাও কমেছে, যার প্রভাব পড়ছে বাজার ব্যবস্থার মধ্যেও। এবং এর জন্য অনেকটাই দায়ী করা হচ্ছে বাজার মনিটরিং ব্যবস্থা ঠিক না থাকার কারণে এমন দামের হেরফের এবং দাম বাড়তিতেই বিক্রি হচ্ছে বলে মনে করেন ক্রেতারা। আমরা বাজারে দেখেছি যে হচ্ছে রমজানের আগের সপ্তাহে যে পণ্যের দাম বেড়েছে সেই পণ্যের দাম এখনো এই একই অবস্থায় রয়েছে। কিছু কিছু পণ্যে 5 টাকা 10 টাকা বাড়তেও দেখা গেছে, কিন্তু টমেটো 40 থেকে 50 টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে এবং আলুর কেজি 18 থেকে 20 টাকা এবং শিমের কেজি 40 থেকে 50 টাকা, মূলা ও পেঁপে 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। রোজা শুরুর আগে যেমন ফল বা হচ্ছে অন্যান্য পণ্যের যে দাম বৃদ্ধি পেয়েছিল সেগুলো বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমতি দিকে দেখা গেছে মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে 40 থেকে 50 টাকা বাড়ে, এখন সেই দাম কিছুটা কমেছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 160 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। একই সময়ে সোনালী মুরগির দাম কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে এবং 30 থেকে 40 টাকা কমেছে। এবং মাছের দামের দিকে যদি কথা একটু বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাছের দামও কিছুটা কমেছে, যার ফলে যার কারণ হিসাবে বলা হচ্ছে মাছের চাহিদা কিছুটা কমেছে, কারণ রোজার আগে যে দাম বৃদ্ধি পেয়েছিল সেই বৃদ্ধির কারণেই মানুষের মধ্যে আগ্রহ কমেছে। অন্যদিকে রোজার আগে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে বেশি পণ্য কেনার, সেটিও একটি ব্যাপার ছিল। এই ছিল আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজার। এই দিনে অমর 21শে বইমেলায় আজ প্রথম শিশু প্রহর। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেটি আসলে একটু আগে শেষ হয়েছে। এখন কিন্তু এখানে যে বাচ্চারা রয়েছেন তারা কিন্তু লাইন ধরে দাঁড়িয়েছেন। আসলে তারা যে সকাল থেকে যেসব চিত্র এঁকেছে সেগুলো আসলে বাংলা একাডেমিতে জমা দেওয়ার জন্য। এবং এখনও কিন্তু আসলে নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও কিন্তু আবার আমরা কিছু শিশুকে দেখছি তারা এখনও তাদের আঁকা শেষ করেনি, তারা এখনও আঁকছে। এবং আমরা যতটুকু জেনেছি আসলে নির্ধারিত বিষয়ভিত্তিক আসলে এই প্রতিযোগিতায় আসলে কেউ এঁকেছেন শহীদ মিনার, কেউ স্বপ্নের বাংলাদেশ, আবার কেউ প্রকৃত মুক্তিযুদ্ধের চিত্র। অর্থাৎ রং তুলির আচরে আসলে তাদের যে কল্পনার জগৎ সেটি কিন্তু তারা আসলে ফুটিয়ে তুলেছে। এবং মোট 3টি গ্রুপ আজকে এখানে করে দেওয়া হয়েছিল, ক, খ এবং গ। এবং প্রত্যেকটি গ্রুপে আসলে বিষয়ভিত্তিক নির্ধারণ ছিল, যদিও ক গ্রুপটিতে আসলে কোনো বিষয় ছিল না, যেটিতে তারা আসলে
শিশুরা যেটি আসলে চোখে দেখেন, তারা যেটা ভাবে সেটি আঁকতে পারবে। খ গ্রুপে দেয়া ছিল ভাষা আন্দোলনের থিম, যেখানে ভাষা আন্দোলনকে তারা ফুটিয়ে তুলেছে রং তুলির মাধ্যমে, এবং গ গ্রুপ যেটিতে আসলে ছিল বহুমাত্রিক বাংলাদেশের বিষয়, যেখানে তারা আসলে বাংলাদেশকে কিভাবে দেখে সেটি তারা আঁকবে। আসলে বইমেলা যে দিনগুলো থাকে, ছুটির দিনগুলো বিশেষ করে, অর্থাৎ শুক্র শনিবার আসলে বাচ্চাদের কাছে ভীষণ আকর্ষণীয় হয়ে থাকে, কারণ বাচ্চারা এই দিন আসলে মেলায় আসে, বই ঘুরে ঘুরে দেখে, এবং প্রতিবারের মতো আসলে বাংলা একাডেমিতে এরকম চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকে। এবং আজকে আমরা যতটুকু জেনেছি যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি কিন্তু আবৃত্তি প্রতিযোগিতাও কিন্তু এবার রাখা হয়েছে। এবং এখন যে সময়টি রয়েছে সেটিতে আসলে কিছুক্ষণ আগে সকাল 10টা থেকে আসলে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি শুরু হয়, এবং সেটি 11টা পর্যন্ত চলে। এবং যেহেতু এখন সাড়ে এগারোটা বাজে, এখন আসলে সব শিশুরাই তার অভিভাবককে নিয়ে লাইনে দাঁড়িয়েছে। তারা 1 ঘন্টা ধরে যা এঁকেছে সেটি আসলে বাংলা একাডেমিকে তারা জমা দেবে, এবং আমরা যতটুকু জেনেছি যে আজকেই এই প্রতিযোগিতার ফলাফল জানাবে বাংলা একাডেমি। এই ছিল আমার কাছে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলার শিশু প্রহরের সর্বশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বইমেলা প্রাঙ্গণে। এবার জানাবো ছুটির দিনে ঈদ কেনাকাটার খবর। এই মুহূর্তে রাজধানীর গাউসিয়া মার্কেটে রয়েছেন রিপোর্টার অন্তরা সেন এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি শুরুতেই যাচ্ছি অন্তরার কাছে। দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে রমজানের এক একটি দিন, আর এগিয়ে আসছে খুশির ঈদ। আর ঈদের খুশিকে অনেক বেশি বাড়িয়ে তোলে নতুন জামা, জুতো, গয়না। তাই রাজধানীর মার্কেটগুলোতে কিন্তু জমতে শুরু করেছে ভিড়। সকাল থেকে কিন্তু বাড়তে শুরু করেছে ক্রেতাদের আনাগোনা। আর অন্যান্য সময়ের তুলনায় কিন্তু অনেক আগেই দোকান খুলে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাউসিয়া মার্কেটে। এখানে সকাল 10টা থেকেই কিন্তু ক্রেতাদের আনাগোনা শুরু হয়ে গেছে। দোকান সাজাতে না সাজাতেই কিন্তু ক্রেতারা ভিড় করছেন এখানে। আর আজ যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তাই আজ বিপণী বিতানগুলোতে ভিড় তুলনামূলক অনেক বেশি বলে আশা করছেন বিক্রেতারা। আরও বেশি হবে, আর অনেক বিক্রির আশাও করছেন কিন্তু তারা। সকাল থেকে মার্কেট ঘুরে যা দেখতে পেয়েছি তাতে বলাই যায় এখন সকাল 11টা বেজে 26 মিনিট। এই সময় যে ভিড় রয়েছে এখানে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভিড় আরও কয়েক গুণ বাড়বে। আসলে ঈদের আনন্দ অনেক বেশি বাড়িয়ে তোলে কিন্তু এই কেনাকাটা। পরিবারের সবাই মিলে মার্কেটে এসে কেনাকাটা এক বাড়তি আনন্দ কিন্তু যোগ করে এই রোজার সময়। যদিও আবহাওয়া কিছুটা গরম হওয়ায় ভিড়ে কষ্ট হচ্ছে অনেকের, তবুও তো নতুন পোশাক কেনার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু এই কষ্টকেও কিন্তু হার মানিয়ে ফেলছে। এই কষ্টকেও কিন্তু অনেকের কাছে কষ্ট মনে হচ্ছে না। আর বেশিরভাগই অতিরিক্ত ভিড় এড়াতে কিন্তু বেশিরভাগই সকাল সকাল এসেছেন, যাতে রোজা রেখে বেশি কষ্ট না হয়, একটু ফাঁকার মধ্যে নিজের কাঙ্ক্ষিত পণ্যটি কিনে ফেলতে পারেন। আর সব থেকে খুশি কিন্তু পরিবারের যে ছোট্ট সদস্যরা রয়েছে তারা। বাবা মায়ের হাত ধরেই কিন্তু তারা এসেছে নিজে পছন্দ করে কেনাকাটা করবে বলে। তাদের নতুন জামা কিনবে, জুতা কিনবে। আর যাদের জামা কেনা হয়ে গেছে তারা মূলত ভিড় করছে জুতার দোকানে। মেয়েদের পছন্দ যেরকম হাই হিল, তেমনি কিন্তু অনেকে আবার ফ্ল্যাট স্যান্ডেল পছন্দ। নানা রঙের নাগরাও কিন্তু পছন্দ করছেন অনেকে। সব থেকে বেশি ভিন্নতা আছে কিন্তু ছোট বাচ্চাদের যে জুতা সেগুলোতে। পুঁতি চুমকির কাজ করা যে জুতাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাচ্চাদের চোখ অনেক বেশি যাচ্ছে। এই ছিল আমার কাছে রাজধানীর কেনাকাটার সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে আমরা চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। ঈদে পোশাক বাজার ধীরে ধীরে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে বরিশালে। আজ রোজার 9 দিন। ব্যবসায়ীরা ধারণা করছেন যে এখন পুরোপুরি জমজমাট না হলেও আর কয়েকদিন বাদে, অর্থাৎ মার্চের 4-5 তারিখের পর যখন বেতন ভাতা পরিশোধ করা হবে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে, তারপর পরে কিন্তু একদম পুরোপুরি জমজমাট হয়ে উঠবে। আপনি যে ছবিটি দেখছেন এটি বরিশালের চকবাজার এলাকা। চকবাজার একটি পুরাতন চকবাজার এলাকা বরিশালের। এখানেই সাধারণত অনেক বেশি বেচা বিক্রি হয়ে থাকে। পুরনো ঐতিহ্যবাহী সব পোশাক এই মার্কেটকে ঘিরে গড়ে উঠেছিল। তবে আধুনিক শপিং মল গড়ে উঠেছে বরিশাল শহরের বিভিন্ন জায়গায়। সদরঘাট, বিবির পুকুর পাড়, কাকুলি, হরমুল ঘুরে সে সমস্ত শপিং মলগুলোতে সাধারণত দেখা যায় যে দুপুরের পর বেশি উপস্থিত থাকে ক্রেতাদের। তবে আজকে যেহেতু শুক্রবার, আজকে আমরা দেখছি যে ক্রেতারা কিন্তু আসছেন। এই মার্কেটে বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের উপস্থিতি। তারা বলছেন যে
এবছর কিন্তু আসলে রাজনৈতিক পরিস্থিতি তারা বলছেন বেশ স্থির হয়েছে, মানুষের মনে এক ধরনের স্বস্তি এসেছে বিধায় তারা এবছর ঈদকেও বর্ণিলভাবেই তারা উদযাপন করবে। মানুষ দোকানে ছুটছেন, ব্যবসায়ীরা বলছেন যে অর্ধশত কোটি টাকারও বেশি বেচাকেনা হয় প্রতি বছর এই ঈদে এই মার্কেটকে ঘিরে, এবং তারা অপেক্ষাই করেন বছরের এই সময়টাকে ঘিরে। সেই জন্য তারা তাদের জায়গা থেকে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে, নানান ধরনের হরেক রকম পোশাক নিয়ে এসেছেন। বিশেষ করে বিভিন্ন ধরনেরই বিভিন্ন রং বেরঙের তারা পোশাক নিয়ে এসেছেন এই মার্কেটে। এখন তারা ক্রেতার অপেক্ষায়, যে ক্রেতার অপেক্ষায় ক্রেতারা আসবেন, তাদের পছন্দের পণ্যটি পোশাকটি কিনে নেবেন। দাম দরের ক্ষেত্রে কিন্তু ক্রেতারা বলছেন যে মোটামুটি এক ধরনের তাদের আয়ত্তের মধ্যেই রয়েছে বলে এখন পর্যন্ত জানিয়েছে। তো বরিশাল থেকে পুরোপুরি জমে না উঠলেও আর কয়েকদিন বাদে আগামী মার্চের প্রথম সপ্তাহে হয়তো বা পুরোপুরি একদম জমে উঠবে বলে প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা। তো আমার কাছে ঈদের পোশাক বাজারে আজকে সকালে এতটুকুই খবর ছিল। ঈদ কেনাকাটার সবশেষ জানছিলাম বরিশালে চকবাজার থেকে। এর আগে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গাউসিয়ায়। ঈদ উপলক্ষে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে জমে উঠেছে পাইকারি কেনাকাটা। ব্যবসায়ীরা বলছেন এবার সাধারণ হাটের তুলনায় ঈদের বিক্রি বেড়েছে কয়েক গুণ। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। মাথার টুপি থেকে শুরু করে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশের তৈরি প্রায় সব ধরনের কাপড় মেলে এই বাজারে। ঈদ উপলক্ষে বাজারের ছোট বড় প্রায় ৫,০০০ দোকানে নিত্য নতুন ডিজাইন করা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এবছর রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় রমজানের ২ সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে পাইকারি বেচাকেনা। দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা আসায় খুশি বিক্রেতারা। আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছি এবং ভালোবাসা সারা সপ্তাহ ভালো হইতেছে। বিভিন্ন জেলাতে অনেকই মানুষ আসে আর আমরা আসলে ৩টা হাট পাবো আর কি। দেশের কাপড় উৎপাদনকারী প্রায় সব প্রতিষ্ঠানের নিজস্ব একাধিক শোরুম রয়েছে এখানে। পছন্দ অনুযায়ী শোরুম থেকে নিত্য নতুন ডিজাইনের সব ধরনের কাপড় সুলভ মূল্যে কেনাকাটা করতে পেরে খুশি পাইকারি ও খুচরা বিক্রেতারা। থ্রি পিস, থান কাপড়, লুঙ্গি যা আছে সব এই জন্য মাল ভালো, কোয়ালিটি ভালো, এই কারণে সারা বাংলাদেশের মানুষ এখানে আসে। ব্যবসায়ী নেতারা বলছেন সাধারণ হাটের চেয়ে এবার রমজানে ঈদের বিক্রি বেড়েছে কয়েক গুণ। প্রতি বছরই রমজানের 2 মাস আগে রমজানের তৃতীয় সপ্তাহ পর্যন্ত 3 থেকে 4,000 কোটি টাকার মতন বেচা কিনা হয়। এবছর একটু বেশি বেচাকেনা আমরা আশা করতেছি। সপ্তাহে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা 4 দিন হাট বসে শেখেরচর বাবুরহাটে। ঈদ উপলক্ষে প্রতি হাটে 3 থেকে 400 কোটি টাকার কাপড় বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। সময় সংবাদ, নরসিংদী। দেখছেন এই সময়ের বাণিজ্য। ঈদের বেচাকেনায় ভিড় বাড়ছে নারায়ণগঞ্জের পাইকারি পোশাকের মার্কেটে। এবার 200 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্য ব্যবসায়ীদের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। ঈদের খুশিকে প্রাণবন্ত করে তোলে নতুন পোশাক। এজন্য নারায়ণগঞ্জের পোশাক তৈরির কারখানাগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। দিনে 14 ঘন্টাও কাজ করছেন শ্রমিকরা। সবে বরাতের 1 মাস আগে থেকে কাজের চাপ ঈদের উপলক্ষে ঈদের বাজেটটা এখন বেশি। কারখানা থেকে এসব পোশাক যাচ্ছে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার পোশাকের পাইকারি 14টি মার্কেটে। বিক্রি হচ্ছে শিশুসহ সব বয়সীদের আধুনিক ডিজাইনের নানা পোশাক। টাকাতে রেট কম আছে এখানে, মালের কোয়ালিটি ভালো, রুচিসম্মত মাল পাওয়া যায় যা আমরা সহজে বিক্রি করতে পারি। ক্রেতা চাহিদা মাথায় রেখে নিত্য নতুন ও আকর্ষণীয় ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে এবছর ভাঙচুর, জাফরান ও পারদ নামে নতুন 3টি ব্র্যান্ডের পোশাকের চাহিদা অত্যধিক বলে জানান ক্রেতারা। একটা হলো ভাঙচুর মাল চলতেছে, একটা জাফরান চলতেছে, আর এই পারদ মালটা চলতেছে। যতটুকু বেচা কিনা হয়েছে মোটামুটি ভালো। পাইকারিতে 300 থেকে 3,000 টাকায় মিলে বাহারি পোশাক। এবারের মৌসুমে অন্তত 200 কোটি টাকার বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের। 65 বছরের পুরনো এই মার্কেটে রয়েছে 1000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক শ্রমিক কর্মচারীর। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রমজান ও গরমে মানিকগঞ্জে লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ। তবে বাগানীরা সরাসরি বিক্রি করতে না পারায় সুযোগ নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। ফলন বৃদ্ধিতে সহযোগিতা করার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। এলাচি, কাগজি ও কদম্ব জাতের লেবুতে ভরে গেছে মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় লেবুর বাগানগুলো। রোজা ও গরমে লেবুর চাহিদা বেশি হওয়ায় লেবু সংগ্রহ করছেন চাষিরা। যদিও বাগানীরা জানান, একদিকে অসময়ের লেবু, অন্যদিকে বৃষ্টি না হওয়ায় ফুল ও ফল ঝরে ফলন কমছে। এখন তো মূলত আমাদের লেবুর মৌসুম না, এটা হচ্ছে মূলত অসময়ে, যার জন্য লেবু আমাদের অনেক কম। বৃষ্টি নাই, নাই রোদ, খরা, যার কারণে এই সময় কম হয় লেবুটা, যার জন্য দাম বেশি থাকে। উৎপাদন হলেও সরাসরি বিক্রি করতে পারছেন না চাষি। কয়েকটি হাত ঘুরে বিক্রির কারণে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন বলে দাবি তাদের। রমজান উপলক্ষে দাম বাড়ছে, কিন্তু কৃষকরা বা আমরা মূলত সঠিক দামটা পাই না। এখন লেবু একটু কম আছে, কম থাকলেও দাম একটু বেশি পাওয়া যায়। পুরোটাই মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায়, কিন্তু উৎপাদকদের ভাগ্যে মূলত কিছুই জোটে না। লেবুর উৎপাদন বাড়াতে সর্বাত্মক সহায়তার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই লেবু চাষিদেরকে যেন লেবু চাষে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে এবং মাঠ পর্যায়ে পরামর্শ দিচ্ছে, যাতে করে তারা লেবু আবাদ বাড়ায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মানিকগঞ্জ জেলায় লেবুর চাষ হয়েছে 216 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে 3350 মেট্রিক টন। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন এই সময়ের বাণিজ্য। ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজারে গেল এক সপ্তাহে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাইন্যান্স ও ইথার, তবে পতনের মুখেই রয়েছে বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজারে লাগাতার পতনের মুখে রয়েছে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন। সপ্তাহ ব্যবধানে 0.20 আর এক মাসে প্রায় 24% দাম কমে বর্তমানে মুদ্রাটি বেচাকেনা হচ্ছে $67,769। তবে ঘুরে দাঁড়িয়েছে ইথার। সপ্তাহ ব্যবধানে এই মুদ্রার দাম 4% বেশি বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে $2,048। সপ্তাহ ব্যবধানে কিছুটা দাম বেড়েছে বাইন্যান্সেরও। বর্তমানে প্রতিটি বাইন্যান্স বিক্রি হচ্ছে $632। ঘুরে দাঁড়িয়েছে সোলানাও। এক সপ্তাহে 3.5% বেশি বেড়ে বর্তমানে এই মুদ্রাটি বিক্রি হচ্ছে $87.59। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ব্যবসা হারানোর শঙ্কা আর বিনিয়োগকারীদের প্রবল চাপ, এই দুই সংকট মোকাবিলায় বড় পদক্ষেপ নিল লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ। আগামী 1 বছরে বাজার থেকে প্রায় $4 বিলিয়ন শেয়ার পুনরায় কিনে নেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে 15% বাড়ানো হয়েছে লভ্যাংশ। বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র লন্ডনের স্টক এক্সচেঞ্জ LSEG। তবে গত 1 বছর ধরে সময় খুব একটা ভালো যাচ্ছে না এই আর্থিক প্রতিষ্ঠানের। সংকট কাটাতে এবার বড় বাজি ধরল LSEG। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে আগামী 12 মাসে বাজার থেকে আরও £3 বিলিয়ন বা প্রায় $410 কোটি শেয়ার তারা পুনরায় ক্রয় করবে। মূলত মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান এলিয়ট ম্যানেজমেন্টের চাপেই এই সিদ্ধান্ত নিচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জ। এলিয়ট দাবি জানিয়ে আসছিল প্রতিষ্ঠানের আয় বাড়াতে এবং AI এর ঝুঁকি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কর ভাবিয়ে তুলেছে বিনিয়োগকারীদের। আশঙ্কা ছিল AI এর কারণে LSEGর ডেটা ব্যবসার চাহিদা কমে যাবে। ফলে গত 1 বছরে প্রতিষ্ঠানটি তাদের শেয়ারের দাম হারিয়েছে প্রায় 30%। তবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে বার্ষিক প্রতিবেদনে। 2025 সালে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে 7.1%। বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে লভ্যাংশ বাড়ানো হয়েছে 15% পর্যন্ত, যার প্রভাবে লন্ডনের বাজারে শেয়ারের দাম 1 লাফে বেড়েছে 4% বেশি। প্রথাগত স্টক এক্সচেঞ্জ ব্যবসার বাইরে এখন ডেটা এবং প্রযুক্তি সেবাতেই বেশি গুরুত্ব দিচ্ছে এই গ্রুপটি। 2026 সালে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5 থেকে 7.5% পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা।
দুপুর 12টার সময় সঙ্গে নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।